পেজ নাম্বার 121 এটা মনে হয় পেজ নাম্বার 4, মানে মডেল সেট নাম্বার 4 আর কি, ঠিক আছে। তো পেজ নাম্বার 121 আমরা আজকে সলভ করব বিভাগ ঘ। ওকে, বিভাগ ঘ সলভ করব। তো 1 নাম্বার কোশ্চেন, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। দেখো আমি এখানে কিন্তু সব অ্যান্সার কেটে কেটে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আমি টোটালটা কমপ্লিট করে ফেলতে পারি। চলো দেখো, এইটা যদি আসে তাহলে এখান থেকে আমরা এটা লিখবো। একবার বলে দিচ্ছি আমি, সবার একবার করে পড়া আছে, তাই আমি খুব ডিটেলসে যাচ্ছি না। মনে করি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, পরম উষ্ণতা এবং আয়তন যথাক্রমে পি, টি ও ভি, এটা লিখতেই হবে, অবশ্যই লিখতে হবে এটা। বয়েলের সূত্রানুসারে পি ভেরিজাজ 1/v যখন ভর এবং টি স্থির, এটা আমরা জানি সবাই। আবার চার্লসের সূত্রানুসারে ভি ভেরিজাজ টি যখন গ্যাসের ভর এবং চাপ স্থির। ঠিক আছে, এই দুটো দিয়ে দিলাম। বেশ, তারপরে সরি, তুমি ডাইরেক্ট লিখে দাও যে যৌগিক ভেদের সূত্রানুযায়ী এখান থেকে লিখতে হবে যৌগিক ভেদের নিয়ম অনুসারে ভি ভ্যারিজাজ টি বাই পি। তাহলে ভি ভ্যারিজাজ যদি টি বাই পি হয় তাহলে ভি ইকুয়াল টু কে টি বাই পি, যেখানে কে একটি ধ্রুবক, তাহলে পিভি ইকুয়াল টু কে টি। ওকে, পিভি ইকুয়াল টু কে টি, তার মানে পিভি বাই টি ইকুয়াল টু কে ধ্রুবক, তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু, তাই তো। তাহলে পিভি বাই টি ইকুয়াল টু কে, এইটাই কি, এইটাই হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। ঠিক আছে, যদি কোশ্চেনটা আসে তাহলে আমাদেরকে কিন্তু এটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখি কি আছে। খোলা বায়ুতে 250 গ্রাম CaCO3কে তীব্রভাবে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, যদি তোমাদের মনে হয় যে এটা লিখতে হবে, অবশ্যই তোমরা যখন ভিডিওটা দেখছো ভিডিওটা স্টপ করে অ্যান্সারগুলো অন্তত এই ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো অন্তত একবার করে লিখবে, নইলে কিন্তু পরে তোমাদের মনে থাকবে না। ওকে, তো এটাই বলার। দেখো তারপরে কোশ্চেন বলছে 4.2, খোলা বায়ুতে 250 গ্রাম CaCO3কে তীব্রভাবে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস উৎপন্ন হয়। তাহলে CaCO3 যখন আমরা তাপ দিচ্ছি তখন কি উৎপন্ন হয়, CaO প্লাস CO2। দেখো সমতাবিধান হয়েই আছে, কারণ এইদিকে তোমার O3 হয়ে গেছে, এইদিকেও 3টে অক্সিজেন হয়ে গেছে, নো প্রবলেম। তো চলো শুরু করা যাক এবার। তাহলে আমরা এইদিকে দেখে নেবো যে CaCO3 এইদিকে আণবিক ভর কত হচ্ছে, 40 প্লাস কার্বন 12 আর 3 16 48, তাই তো। তাহলে এটা হয়ে যাবে তোমার 100 গ্রাম। ঠিক, আমি দেখবো যে কোশ্চেনে কার কার ভর চেয়েছে, আমি শুধু তাদেরই আণবিক ভর বের করব। যেমন এখানে দেখো 250 গ্রাম CaCO3কে, আর এখানে CO2, তাহলে এইদিকে বের করব CO2, সি কত 12, ও কত 16 গণিত 2, তাহলে 16 2 32, আর এইদিকে 12 44 গ্রাম। দেখো তাহলে কি হবে এখান থেকে। এবার আমরা যেমন ঐকিক নিয়ম ইউজ করি সেরকম দেখব যে এখান থেকে কত আয়তন CO2 গ্যাস উৎপন্ন হবে। তাহলে দেখো 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2, ঠিক। কিন্তু আছে কত 250 গ্রাম, তাহলে 250 গ্রাম CaCO3 থেকে 44/100 ইন্টু 250, এত গ্রাম CO2 ক্যান্সেল করে দাও। ঠিক আছে, তাহলে কত হলো 25 4 100, 25 4 100, 110, তাই তো। আর নিচে কত আছে 10 আছে, তাহলে হবে 110 গ্রাম। এইবার দেখো এখানে কিন্তু ওজন চাইনি, চেয়েছে CO2 গ্যাসের আয়তন। ঠিক আছে, এবার আমরা সবাই জানি যে CO2 গ্যাসের মোলার ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম মানেই হচ্ছে এই যে 44 গ্রাম মোলার ভর, 44 গ্রাম মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে আমাদের বেরিয়েছে কত 110 গ্রাম, তাহলে কত হবে 22.4/44 গণিত 110, এত লিটার। 11 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, 11 কে 11, 11 4 44, 4 5 20, 21 22, 4 6 24, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে, এটা 5.6 হবে, যদিও 56 লিটার।
তাহলে উত্তর হয়ে গেল 56 লিটার। ওকে, নেক্সট কোশ্চেন। এই যে এই কোশ্চেনটা আছে অথবা এটা আমি শেষে করিয়ে দিচ্ছি, যেহেতু এই ফটোগুলো এখানে সেট আপ হয়ে গেছে, এখানে লেখার জায়গা নেই, তাহলে আমি এটা আগে অন্য কোশ্চেনগুলো করিয়ে দিই, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো, তারপরে আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করো, প্রথমে থিওরিটিক্যালগুলো সলভ করে নাও, তারপরে অঙ্কগুলো করে নেবে। দেখো 4.3, রেল লাইনে জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এক্সপ্লেনেশনটা একবার ভালো করে পড়ে নেবে, দরকার হলে লিখেও নিতে পারো। এই যে এইটা, রেল লাইনে সূর্যের তাপে এবং চাকার সাথে লাইনের ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের ফলে রেল লাইনের উষ্ণতা বৃদ্ধি হয় এবং দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার জন্য লাইনগুলো যাতে বিনা বাধায় প্রসারিত হওয়ার জায়গা পায়, সেই জন্য দুটি লাইনের জোরের মুখে একটু ফাঁক রেখে দেওয়া হয়। ফাঁক না রাখলে লাইনগুলি প্রসারণজনিত বলের জন্য বেঁকে যেত এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? অবশ্যই ভালো করে একবার পড়ে নেবে। তারপরে, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে পদার্থের কণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না? আমরা তো জানি তিনটে পদ্ধতি, পরিবহন, পরিচালনা আর বিকিরণ, ঠিক আছে? পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য পদার্থের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না। তো এটা লিখে নেবে, পরিবহন পদ্ধতি। পরের প্রশ্ন, শুদ্ধ এবং অশুদ্ধ, আচ্ছা এখানে কার কোনো কোশ্চেন ছিল না? তারপরে 4.4, ঠিক আছে? 4.3 হয়ে গেল, এটা হচ্ছে গিয়ে 4.4। তোমরা পেজ নাম্বার 123 খুলবে, দেখবে এবিটিএ টেস্ট পেপারের কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমাদের সুবিধার জন্য আমি সব অ্যান্সারগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো আমি এখানে তিনটে পার্থক্য দিয়ে দিয়েছি, একবার করে পড়ে দিই। যে বর্ণালীতে 7টি বর্ণকে স্পষ্টভাবে পৃথক পৃথক স্থানে দেখা যায় তাকে শুদ্ধ বর্ণালী বলে। আর যে বর্ণালীতে একটি বর্ণ অপরটির ওপর পড়ায় বর্ণালীর 7টি বর্ণকে পৃথকভাবে দেখতে পাওয়া যায় না তাকে অশুদ্ধ বর্ণালী বলে। গঠন প্রণালী, একটি মাত্র প্রিজম দিয়ে শুদ্ধ বর্ণালী গঠন করা যায় না, একটি মাত্র প্রিজম দিয়েই কিন্তু অশুদ্ধ বর্ণালী তৈরি করা যায়। প্রতিটি বর্ণ পর্দায় পৃথক পৃথকভাবে এবং উজ্জ্বলভাবে অবস্থান করে, ঠিক আছে? এই যে মানে শুদ্ধ বর্ণালীতে। আর অশুদ্ধ বর্ণালীতে বর্ণগুলি পর্দায় অনুজ্জ্বল ও অস্পষ্টভাবে অবস্থান করে। তাহলে একটা আলোতে যদি কিছু কালার মিশে থাকে আর সেই কালারগুলোকে আমি যদি, যেমন সূর্যের আলোকে আমি যদি প্রিজমে ফেলি, তাহলে 7টা বর্ণ আলাদা 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 করে ভাগ হয়ে যাবে। তাহলে যেহেতু ভাগ করতে পারছি, তাহলে সেই জন্য আমরা বলবো শুদ্ধ বর্ণালী। আর যে আলোতে বর্ণগুলোকে আমি ভাগ করতে পারছি না আলাদা আলাদা, তাকে বলবো অশুদ্ধ বর্ণালী। তাহলে অবশ্যই শুদ্ধ বর্ণালী সবসময় স্পষ্ট হবে, পৃথক পৃথক হবে, উজ্জ্বল হবে। আর অশুদ্ধ বর্ণালী কী হবে? অস্পষ্ট হবে, অনুজ্জ্বল হবে। ওকে, তো ঠিক আছে, দুটো পার্থক্য কিন্তু এখান থেকে পড়ে নেবে। দেখো, ঠিক আছে? আর দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সেখান থেকেও পড়তে পারো এখান থেকে, ঠিক আছে? আমি এটা দেখিয়ে দিলাম একবার। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? প্রপার পড়তে হবে কিন্তু। এই যে লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে মিডিলের এই বিন্দুটা। তোমরা যদি খুব ভালো করে দেখো, এ যতটা অ্যাঙ্গেলে এই দিকে প্রবেশ করেছিল, এ কিন্তু ততটা অ্যাঙ্গেলেই বেরিয়ে গেছে এই দিকে। তাহলে দুটোর মধ্যে দুটো লাইন কীরকম? প্যারালাল, তাই না? তাহলে লেন্সের একটি তলে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হলে রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। তার মানে আরেকবার বলি জিনিসটা বুঝিয়ে, লেন্সের একটি তলে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে, এই যে আলোক রশ্মিটা লেন্সের তলে আপতিত হয়েছে, বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হলে, এই যে এই রশ্মিটা সমান্তরালভাবে নির্গত হয়েছে আপতিত রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। ওকে, তো একবার প্রপার একবার কিন্তু এটা পড়ে রাখবে, বুঝে বুঝে পড়বে, তাহলেই হবে। হ্যাঁ, দেখবে একবার পড়লেই হয়ে গেছে। ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত আলোক রশ্মির চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। এটাও আমি দিয়ে দিয়েছি এখানে সম্ভবত। দেখো, এই যে এখান থেকে এটা আঁকতে হবে ছবিটা প্রথমে, এই ছবিটা প্রথমে দেবে। এই ছবিটা থেকে একটা জিনিস ভালো করে বুঝে নাও, এটা ঘন মাধ্যম, এইটা লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে লঘুতে যাচ্ছে, আর ঘন থেকে লঘুতে গেলে কিন্তু প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই সরে গেছে। দেখো এইটা, এই অ্যাঙ্গেলটা আই আর এই অ্যাঙ্গেলটা আর, তাহলে এখানে কিন্তু আর গ্রেটার দেন আই হবে। আর এই যে এইটা হচ্ছে ডেল্টা। তার মানে আমি যদি ছবিটা তোমাকে এখানে এঁকে দিই একবার নিজের মতো করে, দেখো এইটা ঘন,
এইটা লঘু, আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পরে কিন্তু এই দিকে বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে সোজা করে টেনে দিই তাহলে এই দিকে আসবে। এই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল আই, আর এই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল আর। তাহলে চ্যুতিকোণটা এটা হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা। বলো ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটা জিনিস তুমি লক্ষ্য করো যে এখানে এই ছবিটাই কিন্তু এখানেও এঁকেছে, দেখো এই ছবিটাই এখানে আঁকা আছে, এক্সট্রা কিচ্ছু আঁকা নেই। ঠিক আছে, এবার চিত্রানুসারে বলে দিয়েছে যেটা এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিষ্ঠিত রশ্মি, অ্যাঙ্গেল এ ও এন, এ ও এন, ঠিক আছে, সেটা হচ্ছে আপতন কোণ আই, আর বি ও এন ড্যাশ, ঠিক আছে, বি ও এন ড্যাশ, বি ও এন ড্যাশ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক, তাহলে এখানে আমি তো বলেই দিলাম আর গ্রেটার দেন আই, তাহলে বিও এন ড্যাশ গ্রেটার দেন এও এন, এই কোণটা অবশ্যই বড় এই কোণের থেকে, তাই লেখা আছে। ঠিক আছে, এবার দেখো যেটা আরেকটা লাইন এখানে লিখতে হবে, হ্যাঁ, যেটা লেখা নেই সেটা আমি আবার এখানে লিখে দিই। দেখো অ্যাঙ্গেল এ ও এন ইকুয়াল টু অ্যাঙ্গেল, আচ্ছা এটা মুছে দিই, অ্যাঙ্গেল এ ও এন ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ড্যাশ ও এন ড্যাশ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, এটা ব্র্যাকেটে দিয়ে দেবে। ওকে, তাহলে যদি আমি এটা দেখি যে অ্যাঙ্গেল বি ও এন ড্যাশ ইজ ইকুয়ালস টু কী কী হবে, দেখো এইটা ডেল্টা, অ্যাঙ্গেল বি ও বি ড্যাশ প্লাস অ্যাঙ্গেল বি ড্যাশ ও এন ড্যাশ। ক্লিয়ার? কারণ তাই তো হচ্ছে, দেখো না এই যে বড় কোণটা, এই কোণটা দুটো ছোটো কোণের সমন্বয়ে গঠিত, এই একটা কোণ আর এই একটা কোণ, আমি তাই লিখেছি। ঠিক আছে, এখানে কোনো অসুবিধা থাকার কথা নয় আশা করি। বি ও এন ড্যাশ মানে হচ্ছে অ্যাঙ্গেল আর, ইকুয়াল টু বি ও বি ড্যাশ অ্যাঙ্গেল ডেল্টা, আর বি ড্যাশ ও এন ড্যাশ মানেই কিন্তু এ ও এন, আর এ ও এন মানে কোনটা, অ্যাঙ্গেল আই, আই, তাহলে ডেল্টা ইজ ইকুয়ালস টু আর মাইনাস আই। ঠিক আছে, এইটাই হচ্ছে চ্যুতিকোণ, ডেল্টাটাই তো চ্যুতিকোণ। চ্যুতি মানে কি, ওর যেদিকে যাওয়ার কথা ছিল সে নিজের রাস্তা থেকে কতটা অ্যাঙ্গেল সরে গেল, সেইটাই হচ্ছে চ্যুতিকোণ। ওকে, পরের প্রশ্ন যাই। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। ভেরি ভাইটাল কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ঠিক আছে, একবার বুঝিয়ে দিচ্ছি, যারা ক্লাসে পড়ার সময় বোঝোনি তারা একবার বুঝে নাও। হ্যাঁ, একদম সহজ। দেখো এখানে যে নিয়ে নিয়েছি কী কী লিখতে হবে কি না টোটালটাই দেখো। প্রথমে আমি একটা প্রিজম আঁকবো, ঠিক আছে, রশ্মি গেল, একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে তুমি আঁকবে, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে কিন্তু। প্রথম প্রিজম আঁকলাম, ঠিক আছে, প্রথম কাজ হলো, বেশ, তারপরে কি হবে, এই যে রে যাচ্ছে, বেঁকে গেল, তারপরে এইদিকে বেঁকে যাবে, ঠিক আছে, এইগুলো দিতে হবে। হলো, যদি এই সারফেসটা না থাকতো তাহলে রেটা কোন দিকে যেত, এই দিকে, ডট ডট করে বাড়িয়ে দিলাম। আর আমি যদি এইখানে চোখ রাখি আই, তাহলে আমি কি দেখবো যে এটা কোত্থেকে আসছে, এইখান থেকে, তাহলে এই দুটো যেখানে মিট করলো সেইটা হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা। ওকে, আশা করি এত দূর পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই। আর এইটা হচ্ছে এই সারফেসে অভিলম্ব, আর এইটা হচ্ছে এই সারফেসে অভিলম্ব, ব্যাস ছবি আমার কমপ্লিট। এবার দেখো আমি প্রথমে লিখে দিলাম যে কোনটা কি, দেখো পি কিউ এম আই ওয়ান, ঠিক আছে, এই যে পি কিউ এম আই ওয়ান, এটা হচ্ছে আপতন কোণ, আর প্রতিসরণ কোণ আর কিউ এন ড্যাশ, দেখি বুঝতে পারছো, প্রতিসরণ কোণ আর কিউ এন ড্যাশ, এই যে আর কিউ এন ড্যাশ হলো, বেশ। এ বি তলে প্রতিসরণ কোণ ও কিউ আর দেখিয়ে দিয়েছে, ও কিউ, ও না না সরি, আচ্ছা এখানে দেখিয়ে দিয়েছে। এবার দেখো এ বি তলে আলোর প্রতিসরণে চ্যুতিকোণ ডেল্টা ওয়ান। আচ্ছা ডেল্টা ওয়ান মানে কোনটা, আমি একটু আগেই বললাম ওর যেদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে, গেছে কোন দিকে ভাই, এইদিকে, তাহলে এইটা হবে ডেল্টা। ঠিক আছে, তাহলে ডেল্টা ওয়ান যদি ধরি এটাকে, তাহলে ডেল্টা ওয়ান ইজ ইকুয়ালস টু কী হবে, দেখো তাহলে ডেল্টা ওয়ান ইজ ইকুয়ালস টু হবে, এই টোটাল কোণটা কত বলো তো, এই যে টোটাল কোণটা, এটা তো আই ওয়ান, এটা যদি আই ওয়ান হয় তাহলে এটাও আই ওয়ান, আই ওয়ান,
তাহলে এইটুকু কত, I1 মাইনাস R1, কারণ এই অ্যাঙ্গেলটুকু R1। ক্লিয়ার? তাহলে ডেল্টা ওয়ান ইজ ইকুয়ালস টু হয়ে গেল I1 মাইনাস R1। ঠিক তুমি যদি এই দেখো ডেল্টা ওয়ান ইজ ইকুয়ালস টু I1 মাইনাস R1, তুমি যদি এই সারফেসে দেখো তাহলে এইটা হবে ডেল্টা টু, তাহলে কী হবে I2 মাইনাস R2। হলো? ক্লিয়ার? বেশ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই ডেল্টাটা কি? এই ডেল্টাটা হচ্ছে বহিস্থকোণ, আর বহিস্থকোণ বিপরীত অন্তস্থকোণের যোগফলের সমান। তাহলে এইটা ডেল্টা ওয়ান, এইটা ডেল্টা টু। তাহলে আমি সেই ফর্মুলা যদি কাজে লাগাই তাহলে কি বলবো, যে ডেল্টা ইজ ইকুয়ালস টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। ঠিক, একদম কারেক্ট, কারণ এটা বহিস্থকোণ আর এইগুলো হচ্ছে বিপরীত অন্তস্থকোণ, নো প্রবলেম। বেশ, এবার আমি যদি সব কিছু বসিয়ে দিই দেখো, তাহলে ডেল্টা ইজ ইকুয়ালস টু, এবার ডেল্টার মান তুমি এখানে বের করেছিলে, ডেল্টা ওয়ান ইজ ইকুয়ালস টু I1 মাইনাস R1, আর ডেল্টা টু ইকুয়াল টু I2 মাইনাস R2। ব্যাস, নিয়ে এসে বসিয়ে দিলাম I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। ঠিক আছে, একবার খাতা পেন নিয়ে সলভ করবে, একদম ইজি, পরপর স্টেপগুলো করতে করতে যাবে। দেখো I1 প্লাস I2টাকে আমি একটা আলাদা গ্রুপ করে দিলাম, মাইনাস R1 প্লাস R2টাকে একটা আলাদা গ্রুপ করে দিলাম। এবার ত্রিভুজ QRN ড্যাশ, এই ত্রিভুজটাকে আমি নিয়েছি, এই ত্রিভুজটাকে নিচের যে ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে দেখো কটা কোণ আছে, R1 আছে, R2 আছে, আর এই অ্যাঙ্গেলটা আছে, এই তিনটে কোণের যোগফল কত, 180 ডিগ্রি। আবার চতুর্ভুজ এইটা, এই চারটে কোণের যোগফল কত, 360 ডিগ্রি। দেখো আমি তাই লিখেছি, চারটে কোণের যোগফল 360 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এই যে এই অ্যাঙ্গেলটা, এই চতুর্ভুজটাকে নেওয়া হয়েছে, হ্যাঁ এই চতুর্ভুজটাকে নেওয়া হয়েছে, সরি এই যে এই চতুর্ভুজটাকে নেওয়া হয়েছে, এই চতুর্ভুজের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি অলরেডি হয়ে আছে ভাই, তাহলে এইটা আর এইটা কত হবে যোগফল, এই দুটো যোগফল হবে 180 ডিগ্রি, কারণ অলরেডি দুটো 90 হয়ে আছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে 180, কারণ 360 মাইনাস 180 করলে 180 কিন্তু আমরা পাবো। ওকে, আর আগে আমি এবার দেখো, এবার আমি দুটো ইকুয়েশন কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছি। কোন দুটো ইকুয়েশন বলি, দুটো ইকুয়েশন আমি এখান থেকে পেয়ে গিয়েছি, বলি কোন দুটো ইকুয়েশন। একটা হচ্ছে এইটা R1 প্লাস R2 প্লাস QN ড্যাশ R ইকুয়াল টু 180 ডিগ্রি, আর একটা কী পেয়েছি, QAR প্লাস QN ড্যাশ R ইকুয়াল টু 180 ডিগ্রি। দুটো ইকুয়েশনের ডান দিকে দুটো 180 আছে, আর একটা কোণও মিলে গেছে, QN ড্যাশ R, এক মিনিট, QN ড্যাশ R, ঠিক আছে, আবার এইখানেও আছে QN ড্যাশ R। তাহলে দুটোই যদি QN ড্যাশ R হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারি, QAR ইকুয়াল টু R1 প্লাস R2। দেখো আমি তাই লিখেছি, QAR ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে A ইকুয়াল টু R1 প্লাস R2, মানে QAR অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে আমি শুধু A লিখছি। তাহলে A ইকুয়াল টু R1 প্লাস R2। এবার তুমি তোমার মেন ইকুয়েশনে ফিরে চলে এসো, ডেল্টা ইকুয়াল টু কী পেয়েছিলে, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে কী দাঁড়িয়ে গেল, যে I1 প্লাস I2 মাইনাস A। ওকে, দেখো ক্লিয়ার, স্টেপ বাই স্টেপ তুমি প্রমাণটা একবার লিখবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একদম ইজি। ঠিক আছে, যারা খুঁজে পাচ্ছ না বা যারা বুঝতে পারোনি তাদের জন্য একবার বলে দিলাম এটা। যদি আরও কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি বলে দেবো। পরের প্রশ্ন দেখো, 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 1 ঘন্টা চললে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে। আমরা যখনই তাপের কোনো অঙ্ক পাবো না, চোখ বন্ধ করে এই ফর্মুলাটা লিখব, H ইকুয়াল টু I স্কোয়ার RT। বুঝলে, চোখ বন্ধ করে। এবার আমাকে দেখতে হবে কি কি আছে। 2.5 ওহম রোধ আছে, তাহলে R ইকুয়াল টু 2.5 ওহম। 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ, I ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। 1 ঘন্টা চলছে, T ইকুয়াল টু 3600 সেকেন্ড। তাহলে এবার মান বসিয়ে দাও, তাহলে 0.5 তার স্কোয়ার ইন্টু 2.5 ইন্টু 3600, এটা কত হয়ে যাবে, 0.25 ইন্টু 2.5 ইন্টু 3600। বলো, ক্লিয়ার? এইটা গুণ করলে উত্তর আসবে 2250 জুল। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 2250 জুল। আচ্ছা, পরের প্রশ্ন যাব, এখন অনেক কোশ্চেন আছে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো। ভাইটাল কোশ্চেন ভাই, পড়ে নাও একবার। যদি কোনো ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যাতে
তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তবে ওই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। ভাই এই লাইনটাকে মনে রাখতে হবে শুধু তোমাদেরকে, বাম হাত যেদিকে থাকবে উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। তার কারণ এইটুকু তুমি একবার বুঝে নিয়ে লিখতে পারবে। যদি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের দিকে সাঁতার কাটে, এইটা একটা তড়িৎবাহী তার, ঠিক আছে, তাহলে একটা ব্যক্তি এই দিকে সাঁতার কাটবে, যেদিকে তড়িৎ যাচ্ছে সেই দিকে মুখ করে, ঠিক আছে। আর মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকবে, এই যে চুম্বক শলাকা যেদিকে আছে সেই দিকেই মুখ থাকবে। তাহলে এই অবস্থায় তার বাঁ দিক যেদিকে থাকবে শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে, ঠিক আছে। তো এটা ভালো করে পড়ে নেবে, কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো? আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ হচ্ছে তাহলে আমি কভার করতে পারবো না, কারণ অন্যান্য পেজগুলোকেও সলভ করাতে হবে, টাইম খুবই কম। দেখো, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভিতরে কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়, ঠিক আছে। মুক্ত বর্তনী মানে যখন বর্তনী যুক্ত নাই সেই অবস্থায়, ঠিক আছে। ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে, ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে যদি 1.5 জুল কার্য করতে হয়, তাহলে আমরা বলবো যে কোষটার তড়িৎচালক বল 1.5 ভোল্ট। আচ্ছা, পরের প্রশ্ন, কোষের তড়িৎচালক বলের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? 1 নাম্বার, তড়িৎ কোষে ব্যবহৃত তড়িৎদ্বারদ্বয়ের উপাদানের ওপর, মানে তড়িৎদ্বারগুলো মানে ক্যাথোড অ্যানোড এগুলো আমরা কী ব্যবহার করেছি সেইগুলোর ওপর। তড়িৎ কোষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির ওপর, ঠিক আছে, মানে আমরা যে তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহার করছি সেইটা কেমন, তার গাঢ়ত্ব কেমন, তার উপরও নির্ভর করে। দেখো এবার এই কোশ্চেনগুলো আমি কেন এখানে দিয়েছি আমি বলে দিই, এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে কোন এখানে আছে কোশ্চেনটা, কোন কোষের আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই যে এই কোশ্চেনটা, সেই জন্য আমি এখান থেকে একবারে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে অ্যাভয়েড করো, এই নাম্বারগুলো হচ্ছে যে বই থেকে নিয়েছি সেই বইয়ের নাম্বার, বুঝলে তো, কোশ্চেন নাম্বার। তো একবার জাস্ট এগুলো চোখ বুলিয়ে নেবে, দেখবে হয়ে যাবে, হ্যাঁ, খুব একটা বেশি টাইম লাগবে না। দেখো তারপরে 4.8 নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয় কেন? এই যে এইখানে উত্তর আমি দিয়ে দিয়েছি। দেখো, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস গঠিত হয়, একদম ঠিক। কিন্তু স্বাভাবিকভাবে ঋণাত্মক আধানযুক্ত দুটি হালকা নিউক্লিয়াস পরস্পরের কাছে এলে এইটা ঠিক করে নেবে, এটা ধনাত্মক করে নেবে, ধনাত্মক, একে অপরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলকে অতিক্রম করার জন্য 10⁶ থেকে 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়। এই জন্য প্রথমে নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়ার দ্বারা উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা হয়। এই উচ্চ তাপমাত্রার নিউক্লিয়াস বিকর্ষণ বল প্রতিহত হয় এবং নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া শুরু হয়। উচ্চ উষ্ণতা প্রয়োগ করে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয় বলে একে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে। আমি একটু বুঝিয়ে দিই, দুটো নিউক্লিয়াস মনে করো জোড়া লাগবে, এবার নিউক্লিয়াস কেমন হয়, পজিটিভ। এবার এই দুটো পজিটিভ জিনিস কাছাকাছি তো আসতে পারবে না, কারণ বিকর্ষণ বল কাজ করবে। যদি তোমাকে কাছাকাছি আনতে হয় তাহলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, আর সেই শক্তিটা তাপ শক্তি হিসাবেই কিন্তু প্রয়োগ করা হয়। যদি প্রচুর পরিমাণে তাপ শক্তি এখানে প্রয়োগ করা হয় তাহলে এই বিকর্ষণ বল উপেক্ষা করে এরা দুজনা জোড়া লেগে যাবে। সেই জন্য তাপশক্তি দরকার হয়, আর তাপশক্তি দরকার হয় বলেই নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজনও ঘটাতে হয়, কারণ এত শক্তি না শুধুমাত্র এই নিউক্লিয় এত তাপ কিন্তু নিউক্লিয় বিভাজন থেকেই পাওয়া যায়, ঠিক আছে। এই কোশ্চেনটাও তোমাকে দিতে পারে, যার জন্য আমি এইটা দিয়ে দিয়েছি, এটা আর কাটিনি। এই দুটোরই উত্তর কিন্তু একই হবে, যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয়। আর এইখানে যে কোশ্চেনটা দিয়েছে, এটা এখানে এটাই দিয়েছে না, তাহলে আর একটা কোশ্চেন হতে পারে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে কেন, এটাও একই উত্তরই হবে, এই যে লাস্টে দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে তাপ দরকার হয়। তাহলে কেন তাপ দরকার হয় সেটা আজকে বুঝতে পারলে তো, ভুলবে না, এটা একবার পড়ে নেবে, ব্যাস। আর বেশি খোঁজার দরকার নেই, কোথা পাবো না পাবো, এখান থেকে দরকার হলে লিখে নেবে ভিডিওটা স্টপ করে, ওকে। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো। এটা আমরা সবাই জানি, ঠিক আছে, যে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার আছে, অনেক ব্যবহার আছে। যেমন ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য গামা রশ্মি ব্যবহার করা হয়, তাই না? ব্যাস এটা লিখে দেবে যে তেজস্ক্রিয় বিকিরণের ফলে যে গামা রশ্মি বেরিয়ে আসে
ক্যান্সার কোষ ধ্বংসের জন্য গামা গামা রশ্মি ব্যবহার করা হয়। এটা আমি আর লিখলাম না, তোমরা কথাটা শুনে কিন্তু অবশ্যই লিখে নিও। চ্যালকোজেন মৌল কোনগুলি? এদের এরূপ নামকরণের কারণ কি? চলো, এই হচ্ছে উত্তর তোমাদের। দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীতে বা মেন্ডেলিপের পর্যায় সারণীর 6B শ্রেণীতে অবস্থিত অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম মৌলগুলিকে চ্যালকোজেন মৌল বলা হয়। এর নামকরণের কারণ হচ্ছে চ্যালকোজেন কথার অর্থ আকরিক উৎপাদক। প্রকৃতিতে বেশিরভাগ ধাতুকে 16 নম্বর শ্রেণীর অন্তর্গত অক্সিজেন ও সালফারের যৌগরূপে অর্থাৎ অর্থাৎ ধাতব অক্সাইড বা ধাতব সালফাইড আকরিক হিসাবে পাওয়া যায়, তাই এই শ্রেণীর মৌলগুলি চ্যালকোজেন নামে পরিচিত। তাহলে নামকরণের কারণও কিন্তু এখানে দেওয়া হলো, কারণ চ্যালকোজেন কথার অর্থ হলো আকরিক উৎপাদক। আর এই 16 নম্বর শ্রেণীর অন্তর্গত অক্সিজেন ও সালফারের বেশিরভাগ ধাতুকেই অক্সিজেন এবং সালফারের যৌগরূপে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তাই এদেরকে কিন্তু বলা হয় চ্যালকোজেন মৌল। তবে পড়ে রাখবে, ঠিক আছে? ভালো করে পড়ে নেবে এটা একবার। বেশ, তারপরে নেক্সট কোশ্চেনে, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখো এবং এর থেকে তার অবস্থান পর্যায় সারণীর কোন পর্যায় এবং কোন শ্রেণীতে হবে তা নির্ণয় করো। দেখো, তাহলে এইটা তোমরা কীভাবে সলভ করবে আমি এইটুকু জায়গার মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি। যদি 19 হয় তাহলে এটাকে ভাঙবো 2,8,8,1, 8 আর 2 10, 8 18, আগে 19, ঠিক? শোনো, লাস্ট সেলে যটা ইলেকট্রন থাকবে সেইটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা কত? এইটা হচ্ছে শ্রেণী, তাহলে 1 নং শ্রেণী, 1 নং শ্রেণী। আর কত নম্বর পর্যায়, কটা কক্ষপথ সেটা একবার দেখো, 1 2 3 4, 4টে কক্ষপথ, তাহলে 4 নং পর্যায়, ঠিক আছে? তাহলে প্রথম শ্রেণী এবং চতুর্থ পর্যায়ে অবস্থিত। বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে তড়িৎ লেপন। কোথায় গেল? এই যে তড়িৎ লেপন কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতব বস্তু বা ধাতু সংকরের তৈরি কোনো বস্তুর ওপর কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। যেমন লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় যাতে জং না ধরে বা আয়রন মরচে না পড়ে, ঠিক কি না বলো? তাহলে এইটা হচ্ছে তড়িৎ লেপন, তাই না? সরি, ওটা তড়িৎ লেপন নয়, ঠিকই, ওটা গ্যালভানাইজেশন বলি আমরা, তাই না? যে লোহার ওপর যে আমরা জিঙ্কের প্রলেপ দিই তাকে আমরা গ্যালভানাইজেশন বলি, কিন্তু সেই গ্যালভানাইজেশনের উদ্দেশ্যটাও কিন্তু একই। তাহলে তড়িৎ লেপন আর গ্যালভানাইজেশনের পার্থক্যটা কি? না, তড়িৎ লেপনটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ঘটানো হয়, আর গ্যালভানাইজেশনটা কী করা হয় না, ওই জিনিসটাকে, ঠিক আছে, ওই গরম করে ডুবিয়ে দেওয়া হয়, যার ফলে কী হয়, একটা ওপরে আস্তরণ পড়ে যায়। বোঝা গেল কি বললাম? তাহলে দুটোর উদ্দেশ্য কিন্তু একই, যে মরিচা থেকে রক্ষা করা বা ক্ষয় থেকে রক্ষা করা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কী হয় না, একটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় আর একটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, দিয়ে একটা থেকে আরেকটাতে প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে? তাহলে তড়িৎ লেপন কী জিনিসটা একবার এখান থেকে পড়ে নেবে। আর লোহার ওপর যে জিঙ্কের প্রলেপটা যেটা, সেটা গ্যালভানাইজেশন পদ্ধতি, ঠিক আছে? দেখো, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, এই যে এখানে কোশ্চেন দিয়েছে প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তার উদ্দেশ্য একই, দেখো তুলে দিয়েছে এখানে, ঠিক আছে? জিনিসপত্রের সৌন্দর্য বৃদ্ধি করা, ধাতব বস্তুকে জল, বায়ু, বিভিন্ন রাসায়নিক পদার্থের ক্রিয়া থেকে রক্ষা করা। ব্যাস, পড়ে নেবে একবার। এগুলো ইজি, একবার করে যদি বুঝে পড়ে নাও হয়ে যাবে, এগুলো বিশাল কিছু কঠিন কোশ্চেন নয়। তারপরে হেবার পদ্ধতিতে NH3 গ্যাসের প্রস্তুতি, নীতি ও বিক্রিয়া লেখো। হেবার পদ্ধতিতে দেখো অ্যামোনিয়া শিল্প উৎপাদন, ঠিক আছে? শর্তাবলী কী কী লাগবে? 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, অনুঘটক উত্তপ্ত ফেরিক অক্সাইড, প্রভাবক পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ, চাপ 200 ATM, ঠিক আছে? উপাদান ও তাদের আয়তন মাত্রিক উপাদান 1:3 অনুপাতে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ নিতে হবে, ঠিক? দেখো মিশিয়ে দিলাম, N2 + 3H2, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মিশিয়ে দিলাম। অনুঘটক হিসাবে, আচ্ছা এখানে একটা তীর চিহ্ন হবে, হ্যাঁ এটা দিতে হবে তোমাকে, অ্যারোটা, ঠিক আছে? ও কী কী নিয়েছি, Fe2O3 আর 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 200 ATM চাপ, কি উৎপন্ন হয়েছে 2NH3 + 95 কিলোজুল হিট, ঠিক আছে? এই যে অ্যামোনিয়া পেয়ে গেলাম আমরা, তো এটা কিন্তু লিখতে হবে। তাহলে দেখো ভালো করে দেখে নাও জিনিসটা, ওকে? একবার লিখে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য, যে কোনো দুটো পার্থক্য দিয়ে দাও, হ্যাঁ? আর যদি 3 নাম্বার থাকে তাহলে 3-4টে দিতে হবে। দেখো আমি 3টে পার্থক্য এখানে দিয়ে দিয়েছি, ওকে? কী
কী বলছে যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণকেই কিন্তু লাইকার অ্যামোনিয়া বলে। আর 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া গ্যাস বর্ণহীন তরলে পরিণত হয়, একে তরল অ্যামোনিয়া বলে। লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী, তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়। লাইকার অ্যামোনিয়া একটি দ্রবণ, এটিতে জল দ্রাবক ও NH3 গ্যাস দ্রাবক, কিন্তু তরল অ্যামোনিয়াতে জল থাকে না, এটি বিশুদ্ধ পদার্থ। বোঝা গেল? আর লাইকার অ্যামোনিয়া কি দ্রবণ, কী থাকে জল আর অ্যামোনিয়া, কিন্তু তরল অ্যামোনিয়াতে কোনো জল থাকে না, এটা বিশুদ্ধ পদার্থ, পুরো অ্যামোনিয়া থাকে। ওকে, দেখো ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। সোডিয়াম দ্বারা C2H5OH-কে শুষ্ক করা যায় না, কিন্তু CH3 ও CH3-কে শুষ্ক করা যায় কেন? দেখিয়ে দিচ্ছি, দেখো এই উত্তরটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এই কোয়েশ্চেনটাকে অ্যাভয়েড করো, এই উত্তরটা কিন্তু এইটাই হবে। C2H5 এইখান থেকে পড়বে, হ্যাঁ আমি যতটা বলে দিচ্ছি সেখান থেকে পড়বে। এই কোয়েশ্চেনের উত্তর এই দেখো, তোমরা এইখান থেকে পড়বে। ইথাইল অ্যালকোহল তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাই ইথাইল অ্যালকোহলকে সোডিয়াম দ্বারা শুষ্ক করা যায় না। এই বিক্রিয়াটা, ঠিক আছে, সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করে দিচ্ছে বলে। কিন্তু ডাইমিথাইল ইথার সোডিয়ামের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, এই যেমন এইটা। তাই ডাইমিথাইল ইথারকে সোডিয়াম দ্বারা শুষ্ক করা যায়। ওকে, তো এই উত্তরটা কিন্তু লিখতে হবে। তাহলে এই পেজের বিভাগ খ আমাদের কমপ্লিট। দেখা হচ্ছে ভাই নেক্সট পেজে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। দেখো ভিডিওটার পেছনে কিন্তু আমাকে অনেক খাটতে হয়েছে, অ্যান্সারগুলোকে নিয়ে এখানে বসাতে হয়েছে। তাই যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে, আরও ভিডিও চাই, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।